হ্যালো বন্ধুরা, আমার দিনলিপির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবুজ পাহাড়, জঙ্গল, ঘন নীল জল আর ঐতিহাসিক গন্ধমাখা বরন্তী, যা ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এক পরিচিত নাম। তাই এবারের আমাদের 14 বছরের দাম্পত্য দিবস আমরা বরন্তীতে কাটাবো বলে ঠিক করলাম। 9 ডিসেম্বর ছিল শনিবার। ব্যাস আর পাইকে শনি রবিকে সম্বল করে আমরা পাড়ি দিলাম পুরুলিয়া জেলার অন্তর্গত ছোট্ট সাঁওতাল উপজাতীয় গ্রাম বরন্তীতে। বরন্তী পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের অন্তর্গত সান্তরি ব্লকে অবস্থিত। বেহালার জোকা থেকে যার ডিস্টেন্স মোটামুটি 253 কিলোমিটার। কিভাবে যাবে, কোথায় থাকবে, ওখানে গিয়ে কি কি দেখবে আর পেট পুজোরই বা কি ব্যবস্থা আছে, সবটাই এই ভিডিওতে আমি সুন্দরভাবে বলে দিয়েছি। তাই ভিডিও না কেটে পুরোটা দেখা চাই। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার দিনলিপির পাশে থাকার অনুরোধ রইল। 9 ডিসেম্বরের সকালবেলায় আমরা লেপের মায়া পরিত্যাগ করে জোকা থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বরন্তীর উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আমার দিনলিপির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দুদিনের ছুটিকে সম্বল করে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার বরন্তীর উদ্দেশ্যে। সো লেটস এনজয় আওয়ার ট্রিপ। এই যে আমাদের সবাই লাগেজ নিয়ে আমরা প্রত্যেকে রেডি। আমাদের বাহন এবার বেরোচ্ছে তার আস্তানা থেকে। চলো, বাই বাই। বরন্তী যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে আসানসোলে আসতে হবে। সেক্ষেত্রে ধর্মতলা থেকে তোমরা এসবিএসটিসির বাসে উঠতেই পারো। ভাড়া মোটামুটি 180, একেবারেই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পড়ে। আর একটু যদি তোমরা কমফর্ট লেভেলের দিকে কনসিয়াস থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা করুণাময়ী থেকে এক্সপ্রেস লাইনের বাসটা অ্যাভেল করতে পারো। এসি ভলভো বাসের ভাড়া 524 টাকা। আর যদি তোমরা ট্রেন অ্যাভেল করতে চাও তাহলে শিয়ালদা থেকে আসানসোলগামী যে কোনো ট্রেনেই তোমরা উঠতে পারো। আর হাওড়া থেকে যারা আসতে চাইছো সেক্ষেত্রে হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন ধরে আদ্রা স্টেশনে আসতে হবে। তারপরে যে কোনো লোকাল ট্রেন ধরে মুরাডি স্টেশনে পৌঁছতে হবে। এই মুরাডি থেকে 6 কিলোমিটার দূরে বরন্তী তোমাদের যে কোনো গাড়ি নিয়ে যাবে। কথা বলতে বলতে দেখো আমরা আমাদের প্রথম টোল প্লাজায় এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমরা যে রুটটা ফলো করেছিলাম সেটা মোটামুটি এরকম। বেহালা থেকে আমরা ফার্স্টে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে হাওড়া হয়ে ডানকুনি কভার করি। তারপরে আমরা শক্তিগড়ের উদ্দেশ্যে রওনা দিই এবং শক্তিগড় থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে রানীগঞ্জ থেকে বাদিক নিয়ে মেজিয়া, তারপরে শালতোরা, তারপরে সাতুরি এবং আলটিমেটলি বরন্তীতে পৌঁছই। আমাদের এই রুটে আমাদেরকে 4টে টোল প্লাজার সম্মুখীন হতে হয়েছিল। ফার্স্টে বিদ্যাসাগর সেতু 10 টাকা, ডানকুনি টোল প্লাজায় 75 রুপিস, পালসিট টোল প্লাজা 75 রুপিস এবং আলটিমেটলি বাঁশকোপা টোল প্লাজা সেখানে 85 রুপিস দিতে হয়েছিল। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিন্তু কাজ চলছে। পুরো রাস্তাটাই অসংখ্য ডাইভারশনে ভর্তি এবং অজস্র বিশাল বড় বড় ট্রাকের মধ্যে দিয়ে কিন্তু গাড়ি চালাতে হয়েছিল। তার ফলে লং ড্রাইভের যে রোমাঞ্চকর অনুভূতি সেটা আমরা খুব একটা অনুভব করতে পারিনি। তাই আমার সাজেশন, যদি তোমরা চাও ইদানিং কালের মধ্যে যদি তোমরা এই রুটে বেড়াতে যেতে চাও তাহলে ট্রাই টু অ্যাভয়েড দিস রুট। বেটার রোড হয় যদি তোমরা আরামবাগ জয়পুর রোডটা অ্যাভেল করতে পারো। সেক্ষেত্রে তোমাদের আরেকটু সকাল সকাল রওনা দিতে হবে, ওই অ্যারাউন্ড 5 AM মতন। দেখতে দেখতে আমরা আমাদের জার্নির একমাত্র হল্ট শক্তিগড়ে এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারবো। এখানে নানান রকমের ল্যাংচার দোকান আছে, বিভিন্ন তাদের নাম, ল্যাংচা ভবন, ল্যাংচা প্লাজা, ল্যাংচা হাট, প্রচুর। তো আমরা যাই হোক আদি ল্যাংচা ভবনে ঢুকলাম এবং এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম।
ল্যাংচাগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল, অত্যন্ত সুস্বাদু খেতে এই ল্যাংচা। তাই আমি সকলের জন্য বেশ কিছু ল্যাংচা নিয়ে নিলাম, বাড়ির সকলের প্রত্যেকের জন্য। তো দেখে নাও, এখানে সীতাভোগ, মিহিদানা ল্যাংচার সাথে এগুলো পাওয়া যাচ্ছিল। শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার পরে আমরা আরও বেশ কিছুটা এগিয়ে গিয়ে আমাদের দেখা হলো বাংলার দুঃখর সাথে, অর্থাৎ সরো অফ বেঙ্গল দামোদর নদের সাথে। দামোদর নদ বিহারের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং ঝাড়খণ্ডের সবথেকে বড় নদী হলো এই দামোদর নদী বা নদ রাদার, আর এটি অবশেষে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে এসে মিশেছে। শীতের সকালে বেড়াতে যাওয়ার মজাই আলাদা, তাই ঠান্ডা ফুরফুরে বাতাস গায়ে মেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর রনি সানিও সুযোগ বুঝে সানরুফটা খুলে দেওয়ার রিকোয়েস্ট করল। এবার আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি এসে উপস্থিত হয়ে পড়েছি। ওপরের গ্রিন গাইড বোর্ড বলছে এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স আর মাত্র 68 কিলোমিটার। তাই দুপাশের প্রকৃতির সৌন্দর্য আমরা একেবারে নিংড়ে নিংড়ে উপভোগ করার চেষ্টা করছি। দেখো চারিদিকে সবুজের সমারোহ, আর দূরে ওই পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। ছোটনাগপুরের রেঞ্জ এখান থেকে স্টার্ট হয়ে গেছে। অবশেষে এরকম কিছু ছোট ছোট সাঁওতালি পরগনার মধ্য দিয়ে আমরা আমাদের রিসর্টের একেবারে কাছে উপস্থিত হয়েছি। আমাদের রিসর্টের নাম হলো বরন্তী ইকো ট্যুরিজম রিসর্ট। আজকের রাত আমরা এখানেই থাকবো। এই রিসর্ট আমরা booking.com থেকে বুক করেছিলাম। আমাদের ডিলাক্স রুম ছিল। ওয়ান নাইট ডিলাক্স রুমের ট্যারিফ মোটামুটি 4200 নিয়েছিল। আর এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত একটি রিসর্ট। এখানে ডিলাক্স রুম ছাড়াও কটেজ, সুইট আর বিভিন্ন টেন্টও আছে। যাই হোক, কলকাতা থেকে বরন্তী পৌঁছতে আমাদের মোটামুটি 6.5 ঘন্টা টাইম লেগেছিল, যেটা ওই মেনলি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাজের জন্য, ডাইভারশনের জন্য লেগেছিল। আদারওয়াইজ এটা 4.5 থেকে 5 ঘন্টার মতো টাইম লাগার কথা। চেক না, চেক ইন হয় কি, এই যে কোন রুমে থাকবে, কি হবে না হবে। ঘন সবুজ প্রকৃতির মাঝখানে রিসর্টটি সত্যিই খুব ভালো ছিল। আর আমার যেটা সবচাইতে বেশি ভালো লেগেছে, রিসর্টের শেষ প্রান্তটা গিয়ে মিশছে কিন্তু বরন্তী লেকে, যেটা একটা দারুণ সুন্দর একটা অনুভূতি, এক্সট্রা একটা ফিলিং আমাদের মনে জাগিয়েছিল। সামনের ছোট ব্যালকনি পেরিয়ে বাঁ দিকের এই D4 ঘরেই আমরা ছিলাম। ঘরের ভিতরটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, তার মধ্যে টিভি, এসি সবকিছুই ছিল। আর সব থেকে যেটা আমার কাছে মজার লেগেছে সেটা হচ্ছে সামনে একটা ডাবল বেড ছিলই, উপরন্তু ঘরের ভিতর দিক দিয়ে কিন্তু আরেকটা ঘর ছিল এবং সেখানেও একটা ডাবল বেড ছিল, যেটা মানে 4 জন বা দুটো ফ্যামিলিও যদি যায় তারাও কিন্তু এই D4 টাইপের যে রুম, সেই রুমটা খুব সহজেই অ্যাভেল করে নিতে পারো। আমরা যেহেতু লেক ভিউ রুম বুক করেছিলাম, তাই ঘরের মধ্যে বসে থেকেই কিন্তু বরন্তীর অন্যতম আকর্ষণ যেটা সানরাইজ এন্ড সানসেট, সেটা খুব সুন্দরভাবে ঘরে বসে থেকেই উপভোগ করা যায়।
ওয়াশরুম নিয়ে অনেকের মনে অনেক খুঁতখুঁতানি ব্যাপার থাকে, তো সেজন্য এই ভিডিওটা করা যে ওয়াশরুমটা বেশ বড়, অনেক বড় ওয়াশরুম, তার মধ্যে গিজার সহ যাবতীয় সমস্ত ব্যবস্থা আছে এবং আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি একদিনের রাত্রিবাসে। রুম থেকে বাইরে বেরোলেই এরকম চেয়ার পাতা সুসজ্জিত একটা গোল মতো ব্যালকনি, যে ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা প্রকৃতির দিকে তাকিয়ে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আর তার ভিতর দিকে আবার একটা যেটা এক্সট্রা পাওনা ছিল, সেটা একটা লিভিং রুম ছিল, তার মধ্যে সোফা, সেন্টার টেবিল সব কিছু ছিল, মানে ছোট গ্রুপ যদি আসে তাহলে তারা খুব মজা করে এখানে আড্ডা দিতে পারবে। আর তার ভিতর দিক দিয়ে আবার আরেকটা ব্যালকনি ছিল এবং সেই ব্যালকনি দিয়ে পুরো বরন্তী লেকের একদম প্যানোরামিক যে ভিউ সেটা আমরা দেখতে পেয়েছি, এক কথায় অনবদ্য। বরন্তী পৌঁছানোর পরে আমরা স্নান টান করে রিফ্রেশড হয়ে লাঞ্চ করতে সোজা চলে এলাম। পোস্ট লাঞ্চ আমরা বেশ কিছু ফটো সেশন করে নিলাম। আজ আর কোথাও ঘোরাঘুরি নয়, আজ আমরা আরাম করে বরন্তীকে যতটা সম্ভব কাছের থেকে দেখব এবং বরন্তীর মজা নিংড়ে উপভোগ করব। কি বরন্তী ট্রিপ এখনো পর্যন্ত তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার দিনলিপিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবের বাটনটা অন করে দিও, যাতে আমার দিনলিপির সাথে বন্ধুত্বটা দিনে দিনে আরো গাঢ় হয়। রনি সানিকে অনুসরণ করে আমিও আর লোভ সামলাতে না পেরে ওয়াচ টাওয়ারের ওপরে উঠেই পড়লাম। 4 তলা এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে বরন্তী লেকের ভিউটা জাস্ট অসাধারণ, মানে এক কথায় অনবদ্য। আর এই ওয়াচ টাওয়ার থেকেই আমরা সানসেটটাকে এনজয় করলাম সবাই মিলে। তো এইভাবেই পড়ন্ত রোদ গায়ে মেখে আমাদের বরন্তীতে প্রথম দিনটা খুব ভালোই কাটলো। এবার রিসর্টে ফিরে যাওয়ার পালা। তার আগে আশপাশটা আরেকটু ভালো করে দেখে নিচ্ছিলাম আমরা। রুমে ঢুকতেই আমাদের জন্য সন্ধেবেলার এগ পাকোড়া ওয়েট করছিল, তো আমরাও আর পেটের ইঁদুরকে কষ্ট দিলাম না। ডে 2 আমরা আমাদের সাইট সিইং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কাছাকাছি যে কটা সাইট সিইং করা যায়, খুব একটা ঝামেলার মধ্যে না গিয়ে অল্প কিছু সাইট সিইং আমরা করে নেব। তো আমাদের গাড়িটা এখানে বিশ্রাম নেবে, আর আমরা আপাতত এখানে লোকাল যে ট্রাভেল গাইড আছে তার গাড়ি করে ঘুরব। তো চলো আর দেরি না করে চটপট দেখে নিই কী কী সাইট সিইং আমাদের জন্য অপেক্ষা করছে। 5টা মতো সাইট সিইং কভার করার জন্য এই অল্টো আমাদের 2700 টাকা চার্জ করেছিল। আজকে সাইট সিইং আমরা শুরু করব জয়চণ্ডী পাহাড় দিয়ে। আমাদের প্রথম গন্তব্য হলো জয়চণ্ডী পাহাড়। তো বন্ধুরা, হীরক রাজার দেশে মনে আছে তো? উদয়ন পণ্ডিত হীরক রাজার ভয়ে যে স্থানে পাহাড়ের কোলে আত্মগোপন করেছিল, মনে পড়ে? ঠিক ধরেছ, সত্যজিৎ রায় কিন্তু পুরুলিয়ার এই স্থানকেই বেছে নিয়েছিলেন তার বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে কয়েকটা সিন শুটিং এর জন্য। এখানে টোটাল 520টা সিঁড়ির একটা ট্রেকিং এর পথ পড়ে, যা জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে তৈরি, এবং ওপরে উঠলে চণ্ডী মাতা এবং বজরংবলীর দুটো মন্দির আছে।
সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমাদের চোখে বেশ কিছু ধ্বংসাবশেষ বা রুইন্স পড়ল এবং আমরা চটপট করে বেশ কিছু ফটো তার সামনে তুলে নিলাম। পাহাড়ের উপর থেকে পুরো 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, অত্যন্ত নয়নাভিরাম দৃশ্য, যা এক কথায় অতুলনীয়। জয়চণ্ডী পাহাড়ের নিচে বেশ কিছু দোকানপাট আছে, তার মধ্যে মা চণ্ডীর বেশ কিছু ছবি বিক্রি হচ্ছিল এবং তোমরা চাইলে এই ছবিগুলো কিনে নিয়ে গিয়ে ঠাকুরের আসনে রাখতে পারো বা কাউকে দিতেও পারো। তো আমরা হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতকে সাক্ষী রেখে এই সমস্ত ফুড স্টলে যে সমস্ত খাবার পাওয়া যাচ্ছিল, যেমন আলুর পরোটা, ব্রেড অমলেট, কচুরি, এগুলো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। তোমরা যদি লাঞ্চ টাইমে এখানে উপস্থিত হও তাহলে জয়চণ্ডী পাহাড়ের ওপরে ওঠার আগে এই সমস্ত দোকানগুলোতে বলে রাখলে ওরা তোমাদের পছন্দ মতো লাঞ্চ বানিয়ে রাখবে এবং নিচে নেমে এসে তোমরা লাঞ্চ করে নিতে পারো। যাই হোক, ব্রেকফাস্ট করার পরে জয়চণ্ডী পাহাড় দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গড় পঞ্চকোট। সবুজের সমারোহ এবং পাহাড়ের বুক চিরে আমরা ধীরে ধীরে গড় পঞ্চকোটে পৌঁছে গেলাম। এখানে আমাদেরকে অল্প কিছু টাকা দিয়ে টিকিট কেটে গড় পঞ্চকোটের ভিতরে প্রবেশ করতে হয়েছিল। ঢুকেই বাদিকে বেশ কিছু ছৌ নৃত্যের মুখোশের দোকান চোখে পড়েছিল, যা বাড়ির সুভনিয়ার হিসেবে আনা যেতেই পারে। সোনা ঘুমোলো, পাড়া চুরোলো, বর্গি এলো দেশে। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলার নবাব আলীবর্দী খানের স্থাপিত এই গড় 1800 শতকের বর্গি আক্রমণের সাক্ষ্য বহন করে চলেছে। শোনা যায় যে প্রায় 10 বছর ধরে বর্গি অর্থাৎ মারাঠা সৈন্যরা এই গড় লুট করে ধ্বংস করে দিয়ে যায় এবং সেই সময় থেকেই এই গড় পঞ্চকোট ধ্বংস অবস্থায় পড়ে আছে। বর্তমানে এখানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত এবং পুজো হয় বলে মনে হলো। যাই হোক, আমরা আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলাম এবং সেই সময়কার স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন চোখে পড়ল। গড় পঞ্চকোটকে বিদায় জানিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য পাঞ্চেত ড্যামে এসে উপস্থিত হয়েছি। এই পাঞ্চেত ড্যাম 1959 সালে দামোদর নদের ওপর তৈরি হয়েছে। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন এটিকে নির্মাণ করে। এটির লেন্থ মোটামুটি 6 কিলোমিটার। বরাকর নদীর ওপরে 1957 সালে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এই মাইথন ড্যাম নির্মিত হয়েছে। এটি ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত। এই মাইথন ড্যাম সংলগ্ন অঞ্চলটির প্রাকৃতিক শোভা এক কথায় অতুলনীয়, যা যে কোনো বিদেশের যে কোনো বড় বড় জায়গার সাথে
অতি সহজেই যার তুলনা চলে। তাই আমরাও আর নিজেদেরকে রেজিস্ট করতে না পেরে এই ঘন নীল জলে বোটিং করার সিদ্ধান্ত নিলাম। এদিকে তাকাও। কি ওরকম দাঁড়িয়ে থাকতে হবে নাকি? তো আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামে, বোটিং করছি। সানিকে একটা বাসি সমেত লাইফ জ্যাকেট দিয়েছে, তার একেবারে সদ্ব্যবহার সানি করে যাচ্ছে। এটা অপূর্ব জাস্ট। এই জলের কালার দেখি আর লোভ সামলাতে না পেরে বোটিং এর জন্য রাজি হয়ে গেছি। তবে বোটিং ব্যাপারটা এতে খুব একটা কমফোর্টেবল তা নয়। আমি সাঁতার টাতার জানি না, কেউ জানি না আমরা, শুধু আমার পতি দেবতা জানেন, আর কেউ জানে না। আমি অল্প একটু জানি। কেমন লাগছে নৌকা বিহার? তোমার কেমন লাগছে? ভয় লাগছে? 0%. And what about you? How are you feeling? তো বউয়ের মতো ঘোমটা দিয়ে বসে আছিস। ভয় লাগছে। জলের রংটা সত্যি মোহময়ী রং, মানে অসাধারণ রং। দূরের ওইগুলো হলো ছোট ছোট দ্বীপ, যেগুলোর কোনোটাতে নামা যায় আবার কোনোটাতে নামা যায় না। মাঝি ভাইয়ের কথা অনুযায়ী এটা হলো উল্টানো চামচ দ্বীপ। নাম হচ্ছে উল্টানো দ্বীপ, উল্টানো চামচ। আমি এই আইল্যান্ডটাকে নাম বেশি টাইমিস করি। উল্টানো চামচ দ্বীপে নামার প্রভিশন না থাকলেও মাঝি ভাই আমাদেরকে আরেকটা ছোট দ্বীপে নিয়ে এলো। এখানে আমরা নেমে একটু ঘুরে দেখতে পারবো সেই আশায়। বরাকর নদীর ওপর এই যে সৃষ্ট ড্যাম, এটা প্রায় 65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। মানে একটা সুবিশাল ঘন নীল জলরাশি চোখের সামনে একেবারে টলমল করছে, যার অপর প্রান্ত আমাদের কাছে অধরা। আমার তো মনে হচ্ছিল আমি আরাবিয়ান সি এর সামনে দাঁড়িয়ে আছি। আমি তো ফেসবুকে ক্যাপশনও দিয়ে দিয়েছিলাম গরিবের আন্দামান বলে। মানে দারুণ দারুণ, জলের কালারটা জাস্ট অপূর্ব। নৌকা বিহার করে ইহেন সুবিস্তৃত মাইথন ড্যামকে বিদায় জানিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন কল্যাণেশ্বরী মন্দির। মন্দির দর্শনের পরে আমরা লাঞ্চ করে এবার কলকাতার দিকে রওনা হওয়ার পালা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দুদিনের ছুটিকে সম্বল করে তোমরা কোথায় কোথায় যাওয়ার প্ল্যান করছো তা জানিয়ে দিও কমেন্ট বক্সে। আর সামনেই বড়দিন, তো বড়দিনের ছুটিতে কে কোথায় যাচ্ছ সেটা জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ট্রাভেল ভ্লগ নিয়ে আমার দিনলিপি হাজির হয়ে যাবে। ততদিনের জন্য বাই বাই,
সবাই ভালো থেকো। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।